দশকের পর দশক ধরে যে আমেরিকা ছিল মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় ত্রাতা, আজ তারাই পড়েছে সবচেয়ে বড় বিপদে। যে দেশগুলোর বুক চিতিয়ে বলার কথা ছিল আমেরিকা আছে, আমাদের কোনো ভয় নেই, আজ তারাই নিজেদের দেশে থাকা মার্কিন ঘাঁটিগুলো নিয়ে আতঙ্কে কাঁপছে। কোটি কোটি ডলার আর অত্যাধুনিক অস্ত্রের পাহাড়ে গড়ে ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আজ ইতিহাসের সবচেয়ে বড় পরাজয়ের দ্বারপ্রান্তে। অন্যদিকে দূর থেকে ছাইয়ের নিচ দিয়ে আগুন উসকে দিচ্ছে চীন আর রাশিয়া। পাল্টে যাচ্ছে মধ্যপ্রাচ্যের মানচিত্র, কিন্তু কিভাবে? দর্শক, স্বাগত জানাচ্ছি ডিজিটাল নিউজ টিভির বিশেষ আয়োজনে। পুরো নজর এখন মধ্যপ্রাচ্যের দিকে। আজ আমরা এমন কিছু সত্য আপনাদের জানাবো যা পরাশক্তিগুলোর রাতের ঘুম হারাম করে দিয়েছে। সাথে আছি আমি এস এম রহমান। চলুন শুরু করা যাক। একটা সময় ছিল যখন মার্কিন সামরিক বিশেষজ্ঞরা বুক ফুলিয়ে গর্ব করতেন। তাদের গর্বের কারণও ছিল পারস্য উপসাগর জুড়ে ছড়িয়ে থাকা ১৯টি শক্তিশালী সামরিক ঘাঁটি। বাহরাইন, সৌদি আরব, কুয়েত, কাতার, সংযুক্ত আরব আমিরাত আর ওমান। পুরো উপসাগরীয় অঞ্চল মিলিয়ে প্রায় ৫০,০০০ মার্কিন সেনা, এক অভেদ্য দুর্গ। কিন্তু আজ আজ পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। ইরানের একটি পাল্টা হামলায় প্রমাণ করে দিয়েছে এই ঘাঁটিগুলো আর নিরাপদ নয়। জর্জ ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মার্ক লিঞ্চের মতো শীর্ষ বিশ্লেষকরা বলছেন, মাত্র ১ মাসের ব্যবধানে ইরান এই বিশাল মার্কিন সামরিক স্থাপনাগুলোকে কার্যত অকেজো করে দিয়েছে। বাহরাইনে থাকা মার্কিন পঞ্চম নৌবহর, যা একসময় গোটা বিশ্বের নৌবাণিজ্যের পাহারাদার ছিল, তা হয়তো আর কখনোই আগের মতো দাপট দেখাতে পারবে না। সবচেয়ে অবাক করা বিষয় কি জানেন? নিউ ইয়র্ক টাইমসের মতো প্রভাবশালী গণমাধ্যম আগেই সতর্ক করেছিল যে এই ঘাঁটিগুলো বসবাসের অযোগ্য হয়ে পড়েছে। পেন্টাগন মুখে স্বীকার না করলেও বাস্তবতা হলো এই ঘাঁটিগুলো এখন আর উপসাগরীয় দেশগুলোকে রক্ষা করতে পারছে না। উল্টো এগুলো এখন ইরানের মিসাইলের জন্য ম্যাগনেট বা চুম্বকে পরিণত হয়েছে। জর্জ ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের আরেক গবেষক সানা মার্শাল ব্যাপারটিকে খুব সহজ ভাষায় ব্যাখ্যা করেছেন। মার্কিন ঘাঁটি এখন সুবিধার চেয়ে বোঝাই বেশি, অর্থাৎ তেলের বিনিময় সুরক্ষা। দশকের পর দশক ধরে চলে আসা আমেরিকার এই মাস্টার প্ল্যান আজ তাসের ঘরের মতো ভেঙে পড়ছে। আমেরিকার এই দুর্বলতার সবচেয়ে বড় ভুক্তভোগী এখন সৌদি আরব। ক্ষতির হিসাবটা এখন আর কেবল ধারণায় সীমাবদ্ধ নেই, তা প্রকাশ পাচ্ছে অঙ্কের হিসাবে। সৌদি জ্বালানি মন্ত্রণালয় প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে স্বীকার করেছে যে ইরানের হামলায় তাদের পূর্ব থেকে পশ্চিম উপকূল পর্যন্ত বিস্তৃত তেল পাইপলাইনগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। একটি পাম্পিং স্টেশনে হামলার কারণে দৈনিক প্রায় ৭ লাখ ব্যারেল তেল পাম্প করার সক্ষমতা পুরোপুরি নষ্ট হয়েছে। ভাবা যায়, এটি সৌদি আরবের মোট তেল রপ্তানির প্রায় ১০%। শুধু কি তাই, মানিফা এবং খোরাইস তেল ক্ষেত্রে হামলার আরও ৬ লাখ ব্যারেল উৎপাদন ক্ষমতা ধূলিসাৎ হয়ে গেছে। জুবাইল, রাস তানুরা, ইয়ানুবু এবং রিয়াদের মতো মেগা পরিশোধনাগারগুলো এখন সরাসরি ইরানি হামলার নিশানায়। হরমুজ প্রণালী বন্ধ হলেও সৌদি আরবের তেল রপ্তানির যে বিকল্প পথটি ছিল, আজ সেটিও আঘাতের মুখে। এই পুরো ভূ-রাজনৈতিক দাবা খেলায় যদি কাউকে সবচেয়ে বড় লুজার বা পরাজিত শক্তি হিসাবে বেছে নিতে হয়, তবে তিনি আর কেউ নন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মিডল ইস্ট আইয়ের বিশ্লেষকরা বলেছেন, ইরান আর এখন আমেরিকার মধ্যে যদি কোনো সমঝোতা চুক্তি হয়ে যায়,
তবে নেতানিয়াহুর রাজনৈতিক ক্যারিয়ারের কফিনে সেটাই হবে শেষ পেরেক। কেন এই অবস্থা হলো তার একটু অতীত ফেরা যাক। নিউ ইয়র্ক টাইমসের এক রিপোর্ট অনুযায়ী ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় থাকতে হোয়াইট হাউজের সিচুয়েশন রুমে বসে 1 ঘন্টারও বেশি সময় ধরে ট্রাম্পকে ইরান আক্রমণের জন্য প্ররোচিত করেছিলেন এই নেতানিয়াহু। সেদিন তিনি বড় বড় প্রতিশ্রুতি দিয়েছিলেন, বলেছিলেন কয়েক সপ্তাহের মধ্যেই ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করে দেবেন। বলেছিলেন ইরানের ভেতরে গণ অভ্যুত্থান ঘটিয়ে সরকার ফেলে দেবেন। কিন্তু আজ বাস্তবতা কি? তার একটি কথাও সত্য হয়নি। উল্টো 6 সপ্তাহ ধরে ইরান একের পর এক ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে। হরমুজ প্রণালী দিয়ে ইসরায়েল বা তাদের মিত্রদের কোনো জাহাজ যেতে পারছে না। আর ইরানের ভেতরে বিদ্রোহ তো দূরের কথা, বরং বোমার আঘাতে ইরানি জনগণ আরো বেশি তাদের সরকারের পাশে এসে দাঁড়িয়েছে। নেতানিয়াহুর অবস্থা এখন এতটাই করুণ যে ইসরায়েলি এক প্রখ্যাত সাংবাদিক তাকে বিখ্যাত উপন্যাস মবি ডিক এর ক্যাপ্টেন আহাবের সাথে তুলনা করেছেন, যে ক্যাপ্টেন তার জেদের বশে একটি বিশাল তিমি শিকার করতে গিয়ে নিজের জাহাজ এবং নাবিকদের ধ্বংসের মুখে ঠেলে দিয়েছিলেন। আজ নেতানিয়াহুর অবস্থাও ঠিক তাই। ইসরায়েল যখন উত্তরে লেবাননে হিজবুল্লাহর সাথে লড়াই হিমশিম খাচ্ছে, তখন দক্ষিণে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা খুলে দিয়েছে আরেক ফ্রন্ট। লোহিত সাগরে এখন পশ্চিমা জাহাজের জন্য রীতিমতো কারফিউ চলছে। ইসরায়েল বা আমেরিকার কোনো জাহাজ দেখলেই ধেয়ে আসছে হুতিদের ড্রোন আর মিসাইল। আমেরিকা তাদের সর্বাধুনিক নৌবাহিনী পাঠিয়েও এই আক্রমণ ঠেকাতে ব্যর্থ হয়েছে। সুয়েজ খাল দিয়ে আন্তর্জাতিক বাণিজ্য আজ হুমকির মুখে। বিশ্ব রাজনীতিতে এর প্রভাব পড়তে শুরু করেছে। পণ্য পরিবহনের খরচ কয়েক গুণ বেড়ে গেছে। হুতিরা স্পষ্ট জানিয়ে দিয়েছে, যতক্ষণ ফিলিস্তিন ও লেবাননে ইসরায়েলি আগ্রাসন বন্ধ না হবে, ততক্ষণ লোহিত সাগর পশ্চিমাদের জন্য মৃত্যুফাত হয়েই থাকবে। যখন দুই পক্ষ নিজেদের মধ্যে রক্তক্ষয়ী যুদ্ধে লিপ্ত, তখন সবচেয়ে লাভবান হয় তৃতীয় পক্ষ। আর এই ক্ষেত্রে সেই তৃতীয় পক্ষ হলো চীন এবং রাশিয়া। আমেরিকা যখন মধ্যপ্রাচ্যে তাদের শেষ শক্তিটুকু খরচ করে ফেলছে, বেইজিং তখন নীরবে নিজেদের গুটি সাজাচ্ছে। মিডল ইস্ট আই বলছে চীন কেবল দূর থেকে তামাশা দেখছে না, তারা অত্যন্ত সক্রিয়ভাবে পরিস্থিতি নিজেদের অনুকূলে আনছে। জাতিসংঘে যখন হরমুজ প্রণালী খুলে দেওয়ার দাবিতে বাহরাইন একটি প্রস্তাব আনে, চীন এবং রাশিয়া সরাসরি তাতে ভেটো দেয়। চীনের রাষ্ট্রদূত কড়া ভাষায় জানিয়ে দেন, এই প্রস্তাব একপেশে এবং এটি কেবল ইরানকে দোষারোপ করার জন্য তৈরি করা হয়েছে। এই একটি ভেটো থেকেই স্পষ্ট হয়ে যায় আমেরিকা আর বিশ্ব রাজনীতির একমাত্র মোড়ল নেই। মার্কিন যুক্তরাষ্ট্রের একক পরাশক্তির দিন যে ফুরিয়ে আসছে, তা আজ দিনের আলোর মতো পরিষ্কার। সামরিক শক্তি আর অস্ত্রের ভয় দেখিয়ে সবকিছু সমাধান করা যায় না। ইরান সেটা প্রমাণ করে দিয়েছে। সুপ্রিয় দর্শক, মধ্যপ্রাচ্যের এই মানচিত্র এখন নতুন করে আঁকা হচ্ছে। একদিকে আমেরিকার অস্তিমত সূর্য, আর অন্যদিকে চীন রাশিয়ার মদতপুষ্ট ইরানের অপ্রতিরোধ্য উত্থান। ইসরায়েলের জেদ কি পুরো বিশ্বকে একটি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে, নাকি একটি নতুন বহুমেরু বিশ্ব ব্যবস্থার জন্ম হতে যাচ্ছে? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। এমন সব চাঞ্চল্যকর এবং বস্তুনিষ্ঠ বিশ্লেষণ পেতে ডিজিটাল নিউজ টিভির সাথেই থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।